বিলাসবহুল একটি রেস্টুরেন্টের মুখোমুখি বসে আছে শুভ্র এবং আমিয়া। শুভ্র মূলত আমিয়াকে এখানে আসতে বলেছিল, কিন্তু কিছু প্রশ্ন উত্তর জানার জন্য। আমিয়ারও কিছু জানানোর ছিল, এই কারণে সেও চলে এসেছে শুভ্রর সাথে সেই জরুরি কথাগুলো বলতে। দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে শুভ্র কফির মগে চুমুক দিয়ে বলল, আমার তোমার থেকে কিছু জানার আছে। আমারও আপনাকে কিছু বলার আছে। আগে আমি বলবো না তুমি? আপনার যা জানার তা জেনে নিন। এই বিয়েতে কি তোমার মত আছে? তুমি কি নিজে থেকে রাজি হয়েছো, নাকি তোমাকে জোর করে রাজি করানো হয়েছে? শুভ্রর এই প্রশ্নের জবাব আমিয়া কোনো ভনিতা ছাড়াই বলে ফেলে, আমি মন থেকে রাজি নই, পরিস্থিতির চাপে পড়ে রাজি হয়েছি। শুভ্র যেই ভয়টা পাচ্ছিল সেটাই হলো। সে মলিন হেসে বলে, তুমি যা বলতে চাও বলে বলতে পারো। আমিও বলতে শুরু করে, আমি আমাদের ভার্সিটির দুজয়কে পছন্দ করি। আমার সব অনুভূতি ওর জন্য। আমি আপনাকে মিথ্যা আশা দিতে চাইনি। এই এঙ্গেজমেন্টটাও বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করিয়েছে। আমার মত ছিল না। আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলার সুযোগ পাইনি। শুভ্র জানতে চায়, দুর্জয় কি তোমাকে পছন্দ করে? না, তবে আমি আশাবাদী এক সময় উনি আমাকে ঠিকই পছন্দ করবেন। শুভ্র আবারও মলিন হাসে। এই কদিনে আমিয়াকে নিয়ে সে মনে মনে অনেক স্বপ্ন সাজিয়েছিল। আজ তার সব স্বপ্ন যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মন মন ভার হয়ে আসছে, হৃদয় ভাঙন হচ্ছে বারংবার। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি আমাকে সবটা আগেই জানাতে পারতে, তাহলে বিষয়টা এত দূর গড়াতো না। আমিয়া বলে, আমি আজ অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি জানি আমার বাবা কিছুতেই আমার কথার গুরুত্ব দেবেন না। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে উনি দমিয়ে রাখবেন। আর বাবার শরীর অবস্থাও ভালো না, তাই আমি তার বিরুদ্ধেও যেতে পারবো না। তাই আপনি যদি পারেন পরিবারের সাথে কথা বলে কোনো অজুহাতে বিয়েটা ভাঙতে পারবেন তো ভালো হয়। এতে বিয়েটাও হবে না, বাবাও ঠিক থাকবে। শুভ্র চুপ থাকে। আমিও বলে, আপনার হয়তো এখন আমাকে খুব স্বার্থপর মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, আমি যা করছি নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য। এই বিয়েটা যদি হয় তাহলে আমি বা আপনি কেউ সুখী হব না। আপনিও নিশ্চয় এমন কাউকে বিয়ে করতে চাইবেন না যার মনে অন্য কেউ আছে। শুভ্র ভীষণ কষ্ট হচ্ছিল। সে যে অনাকাঙ্ক্ষিতভাবেই আমিয়াকে মন দিয়ে ফেলেছিল। চারিপাশ থেকে বিষাক্ত অনুভূতি তাকে ঘিরে ধরছিল। কথা বলতেও ভালো লাগছিল না। আমিয়ার কাছাকাছি আর এক মুহূর্ত সে থাকতে চায় না। তাই জোরপূর্বক হেসে বলে, আমি ব্যাপারটা ম্যানেজ করব, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর শুভ্র। আপনার এই উপকার আমি আজীবন মনে রাখবো। বলে সে খুশি মনে বেরিয়ে পড়ে। শুভ্র আমিয়ার যাওয়া পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, নিজের মন ভেঙে আমি আজ তোমার মনকে জুড়িয়ে দিলাম। শুনশান রাত্রি বিরাজ করছে ধবনী তটে। এই রাতের গভীর ঢাকা শহর থেকে দূর মফস্বল অঞ্চলে চলেছে এক অলিখিত অভিযান। দুর্জয় অনেকদিন থেকেই বাপ্পিকে খোঁজার জন্য চারিদিকে লোক লাগিয়ে রেখেছিল। বাপ্পির খোঁজ না পেলেও আজ সকালে খবর পেয়েছে উক্ত এলাকায় বাপ্পির চেলা মান্নার দেখা পাওয়া গেছে। এরপর দুর্জয় লোক লাগিয়ে পুরো এলাকা চষে বেড়ায়। অবশেষে মান্নার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে আজ সে চলে এসেছে মান্নাকে ধরতে। পারলে বাপ্পির খোঁজও পাওয়া যাবে নিশ্চয়। তবে এই মান্না কম ধূর্ত নয়। ঠিকই সবটা বুঝতে পেরে পালিয়ে যাওয়ার পায়তারা করছিল, কিন্তু নিজের দুর্ভাগ্যক্রমে দৌড়াতে গিয়ে মুখোমুখি হয় দুর্জয়ের। অতঃপর দুর্জয় ছুটছে তার পিছন পিছন।
একসময় দুর্জয় নিজের সাথে আনা গুলিটা চালায় মান্নার দিকে, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু কিছুক্ষণের মাঝেই সামনে থেকে কেউ গুলি চালায় মান্নার পায়ে। সাথে সাথে মান্না মাটিতে লুটিয়ে পড়ে। দুর্জয় কিছু বুঝে উঠতে পারে না। মান্নার কাছে যেতে নিবে তার আগে অন্ধকারে একটা নারী মূর্তি এগিয়ে আসে। দুর্জয় সজাগ পায়ে হয়ে সেই নারী মূর্তির দিকে বন্দুক তাক করে। আধার থেকে বের হয়ে সামনে আসতে পূর্ণিমার চাঁদের আলোয় সেই নারীর মুখশ্রী দেখতে পায় দুর্জয়। পুরোপুরি হতবাক বনে যায়। বিস্ময় সাথে বলে ওঠে, তুমি? মান্নাকে সাথে নিয়ে সেই পরিত্যক্ত বাংলোয় চলে আসে দুর্জয়। সেখানে তারা আহনাবকে খুন করেছিল। এনে মান্নাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। মান্না জ্ঞান ছিল না তখনও। দুর্জয় মান্নার মুখে পানি ছিটা দিতেই তার জ্ঞান ফিরতেই ভয়ার্ত চোখে দুর্জয়ের দিকে তাকায় মান্না। দুর্জয় মান্নার হাঁটুর ওপর পা তুলে দিয়ে তার গলা চেপে ধরে বলে, যদি নিজে বাঁচতে চাস তো ভালোই বল তোর বস বাপ্পি কোথায় আছে, না হলে তোর এমন অবস্থা করব যেটা তুই ভাবতেও পারছিস না। শিয়াল কুকুরকে দিয়ে তোর লাশ খাওয়াবো। মানা ভয়ে ভয়ে বলে, বিশ্বাস করুন আমি জানি না বস কোথায়। ওনার সাথে সর্বশেষ আমার দেখা হয়েছিল সেই রাত্রি যেদিন আরাব মারা যায়। সেদিন উনি আমাদের সবাইকে টাকা বুঝিয়ে দিয়ে বলেন যে যার মতো আত্মগোপন করে চলে যেতে। দুর্জয় মান্নাকে আরো জোরে চেপে ধরে বলে, চুপ, একটাও মিথ্যা না। আমি জানি তুই সব জানিস। তুই হলি বাপ্পি ডান হাত। আমি তেমন কিছু জানি না। শুধু এতটুকু মনে আছে যে বস শেষবার ওনার মামার সাথে কথা বলছিলেন। ওনার মামাকে বলছিলেন আপাতত কিছুদিনের জন্য ওনাকে বর্ডার পার করে ইন্ডিয়া পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে। হয়তো এতদিনে উনি ইন্ডিয়া পৌঁছেও গেছেন। এতটুকু জেনে শুনেই দুর্জয় নিষ্ঠুরের মতো মান্নাকে মারতে শুরু করে। মান্নার আর্তনাদ চারপাশে বাতাস ভারী হয়ে আসছিল। দুর্জয় বলতে থাকে, তোরা সবাই মিলে আমার বন্ধু আর্নাবকে যতটা কষ্ট দিয়েছিস তার থেকে 1000 গুণ বেশি কষ্ট এর মৃত্যু দেব তোদেরকে। বলেই দুর্জয় একটি কাটার ধারালো অস্ত্র নিয়ে এগোতে থাকে মান্নার দিকে। মান্না বলতে থাকে, না না, কিন্তু দুর্জয় সেসবকে পাত্তা না দিয়ে মান্নার হাত পা সব কেটে আলাদা করে দেয়। অতঃপর মান্নার গলা কোপ বসাতে যাবে এমন সময় সেই নারীটি এসে দুর্জয়কে থামিয়ে দেয়। দুর্জয় সন্দিহান দৃষ্টিতে তাকায় মেয়েটি বলে, আপনি যতদূর করেছেন ঠিক আছে, কিন্তু ওকে মারার অধিকার শুধু আমার। বলে অস্ত্রটা কেড়ে নিয়ে মান্নার গলায় কোপ বসিয়ে তার ধর থেকে মুন্ডু আলাদা করে দেয়। রক্ত ছিটিয়ে আসে তার মুখে, অথচ সে বিন্দুমাত্র ভয় পায়নি, বরঞ্চ পাগলের মতো হাসতে থাকে। দুর্জয় চরম বিস্ময় হয়ে তাকিয়ে থাকে। দুর্জয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে সেই নারী বলে, সবাইকে নিজ হাতে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছি আমি, তাই তো এই মাসে একে একে নিজেকে প্রস্তুত করেছি। কালোবাজার থেকে বন্দুক কিনেছি, অতঃপর বন্দুক চালানো শিখেছি, নিজের ভয়কেও জয় করেছি। এবার শুরু হয়েছে প্রতিশোধের খেলা। আমি সেই খেলা নিজের হাতে রক্তে রঞ্জিত করতে রাজি, কিন্তু আমি সব কিছুর শেষ দেখে ছাড়বো। একটু থেমে, আপনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন কেন? আপনি না বলেছিলেন নিজের বন্ধুর খুনিদের রক্তে তার কবর রঞ্জিত করবে? তো দাঁড়িয়ে না থেকে এর তরল রক্ত সংগ্রহ করুন। প্রতিশ্রুতি পালন করতে হবে যে। এই নারীর হিংস্রতা দুর্জয়কে অবাক করে। কোমলমতি খ্যাত নারীদের এই রূপও যে কখনো দেখতে হবে সেটা ভাবেনি সে।